গল্প দ্বিতীয় গোধূলি। লেখায় তিশা। আমি আমার মায়ের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। কথাটা শুনে আদ্র একটু অবাকই হলো। কয়েকদিন ধরে বাসা থেকে তাকে বিয়ের জন্য বেশ প্রেসার দেয়া হচ্ছিল। অবশ্য গত কয়েক বছর ধরেই সে এই প্রেসারটা পাচ্ছে, কিন্তু ইদানিং ছোট্ট নিতুও আবদার করছে তার নতুন মা চাই। তাই একরকম বাধ্য হয়ে ইয়াদ এসেছিল আজ। মায়ের কাছে আদ্র শুনেছিল মেয়ের বাড়ির লোক আসবে আদ্রর সাথে কথা বলতে। কথাবার্তা ঠিকঠাক হলেই পরবর্তীতে মেয়েকে দেখতে যাবে। বাড়ির লোক আসবে শুনে আদ্র ভেবেছিল মুরব্বি গোছের কোন অভিভাবক হয়তো, কিন্তু এসে দেখলো 18-19 বছরের এক ছেলে বসে আছে। ছেলেটির মুখে উপরোক্ত কথাটি শুনে আদ্রর একটু কৌতূহল হলো। আমি তো শুনেছিলাম মেয়ের বয়স 29। ছেলেটি একটু হেসে বলল, জি ঠিকই শুনেছেন, আমার মায়ের বয়স 29। একটু অবাক হচ্ছেন যে 29 বছর বয়সী একজন নারীর কিভাবে 19 বছর বয়সী ছেলে হয়, তাই তো? আসলে আমার মা হয়েছিল যখন আমার 5 বছর বয়স। আমার আব্বু মাকে আমার মা বানানোর জন্যই নিয়ে এসেছিল। 15 বছর বয়সী লাল টুকটুকে শাড়ি পরা ছোট্ট একটা মেয়ে আমার মা হয়ে এসেছিল বাবার হাত ধরে। আমার জন্মদাত্রী মা আমার জন্মের সময়টাতেই মারা যান, তারপর দাদির চাপে পড়েই মাকে বিয়ে করেন আব্বু। আমার আব্বু আমার ব্যাপারে খুবই সেনসিটিভ ছিলেন। তিনি প্রথমেই মাকে বলেছিলেন যে আমি ছাড়া তাদের আর কোন সন্তান থাকবে না, মা যেন কোনোদিন আর কোন সন্তান নেয়ার কথা চিন্তা না করেন। আমার মা হাসি মুখে মেনে নিয়েছিলেন। আব্বুও আমার মাকে ধীরে ধীরে আপন করে নিয়েছিলেন। গ্রামে চাচা চাচির বাড়িতে অনাদরে বেড়ে ওঠা মেয়েটা আমার আব্বুর সংসারে রাজরানীর স্থান পেয়েছিল। হাতে ধরে মাকে আব্বু লেখাপড়া শিখিয়ে বিজনেসেও ইনভলভ করেছে। শুধু নিজের গর্ভের সন্তান ছাড়া বাকি সব পূর্ণতায় আব্বু মাকে দিয়েছিল। মাও হাসি মুখে সেটা গ্রহণ করেছিল। কখনো কোনোদিন আমাকে বুঝতে দেননি আমি তার নিজের সন্তান নই, বুকে আগলে বড় করেছেন আমাকে। গত বছর হার্ট অ্যাটাক করে আব্বু আমাদের ছেড়ে চলে গেলেন, তারপর মায়ের বর্ণহীন বিষাদ দিনগুলো আমি দেখেছি। তারপর আমি সিদ্ধান্ত নিয়েছি মায়ের বিয়ে দেয়ার। ছেলেটি এবার একটু হাসলো, তারপর আবার বলা শুরু করলো, জানেন বিয়ের কথা শুনে জীবনে প্রথম মায়ের কাছে র খেয়েছি। গত 6 মাস ধরে ধ্যান ধ্যান করে শেষে আমার কসম দিয়ে মাকে রাজি করিয়েছি। আদ্র এতক্ষণ অবাক হয়ে ছেলেটার কথা শুনছিল। সে সাথে উপলব্ধি করলো মায়ের প্রতি ছেলেটির এক প্রবল ভালোবাসা। আদ্র এবার মুখ খুলল, মাকে যে বিয়ে দিতে চাচ্ছ, ভয় লাগছে না মা যদি দূরে সরে যায়? আদ্রর কথায় ছেলেটি খিলখিলিয়ে হাসলো, তারপর বলল, মায়ের কাছ থেকে সন্তানকে কি চাইলেই দূরে সরানো যায়? আমি এজন্যই আপনার সাথে দেখা করতে এসেছি। আগে আমার মা খুবই মমতাময়ী একজন নারী। আপনার সন্তান আমার মায়ের কাছে যে ভালো থাকবে সেটা আমি লিখে দিতে পারি। আমি জানি আপনিও আমার আব্বুর মতো শুধুমাত্র সন্তানের জন্যই বিয়ে করতে চাচ্ছেন, এজন্যই বললাম। আর রইলো আমার কথা, আমি এবছরে বুয়েটে চান্স পেয়েছি, হোস্টেলে উঠে যাব ক্লাস শুরু হলেই, তাই আমাকে নিয়ে আপনাদের সংসারে কোন ঝামেলা হবে না। তবে আমার মায়ের সাথে আমার যোগাযোগ থাকবে, আমি তার সাথে দেখা করতে যাব, সেও আমার সাথে দেখা করতে আসবে, এটাই আমার একমাত্র চাওয়া। আদ্র এবার হাসলো, তারপর বলল, তোমার নাম কি? নাহিয়ান। আমাকে তোমার পছন্দ হয়েছে নাহিয়ান? জি, আমি গত কিছুদিন ধরে আপনাকে ফলো করেছি, বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিয়ে জেনেছি আপনি ভালো মানুষ, এজন্যই আর দেখা করতে এসেছি। মায়ের স্বামী হিসেবে আপনি খারাপ হবেন না ইনশাআল্লাহ। আর মায়ের ছেলের বাবা হিসেবে? নাহিয়ান চমকে আদ্রর দিকে তাকালো। আদ্র তার মনোভাব বুঝতে পেরে নাহিয়ানের হাত দুটো নিজের হাতের মধ্যে নিয়ে বলল, আমি শুধু তোমার মায়ের স্বামী নই, তার ছেলের বাবাও হতে চাই। নাহিয়ান নিজের বিস্ময়টুকু চাপা দিয়ে বলল, আপনি বিয়েতে রাজি? কিন্তু মাকে তো দেখলেন না। যে মা এরকম একজন ব্যক্তিত্ববান ছেলে গড়ে তুলতে পারে, সে আমার নিতুকেও সুশিক্ষা দেবে আমার বিশ্বাস। তোমার কোন আপত্তি না থাকলে আগামী শুক্রবার বিয়ের দিন ঠিক করতে পারি।
আমি মায়ের সাথে কথা বলে আপনাকে জানাবো। আদ্র মাথা নাড়িয়ে সম্মতি দিল। মা, শুক্রবার তোমার বিয়ে। নাহিয়ানের কথায় রুহানি বেশ অবাক হলো। ছেলেটা গত কয়েক মাস যাবৎ বিয়ে বিয়ে করছিল বটে, দুদিন আগে কসম দিয়ে বিয়ের জন্য রাজিও করিয়েছে তাকে, কিন্তু তাই বলে এত দ্রুত বিয়ে কিভাবে সম্ভব? পাগল হয়ে গেছো বাবু? মগের মুল্লুক নাকি যে শুক্রবারে বিয়ে হবে? নাহিয়ান তার মাকে জড়িয়ে ধরে বলে। উহু, আমার মুল্লুক। কেন করছো এমন বাবু? আমরা তো ভালোই আছি। না মা, তুমি ভালো নেই। আশেপাশের মানুষের তিক্ত কথা আর একাকিত্ব তোমাকে গ্রাস করছে, আর ছেলে হিসেবে মায়ের সুখ শান্তির দিকটা দেখা আমার দায়িত্ব। রুহানিকে সোফায় বসিয়ে নাহিয়ান তার পায়ের কাছে বসে মাথাটা রুহানির কোলে দিয়ে বলল, দেখো মা, আমার ক্লাস শুরু হয়ে গেলে আমি ব্যস্ত হয়ে যাব, তার উপর আমাদের অনেক আত্মীয় স্বজন আছে যারা সারা জীবন তোমাকে বিষ নজরে দেখে এসেছে, এখন আরো বেশি সুযোগ খুঁজবে তোমাকে হেনস্থা করার, তাই আমি চাই তুমি ভালো থাকো, সুস্থ পরিবেশে থাকো। রুহানির চোখ ভরে আসে নাহিয়ানের কথায়। ছেলেটা তার নিজের পেটের না, তারপরও আজকাল নিজের সন্তানও বোধ হয় এতটা ভালোবাসে না। নাহিয়ান আরো বলল, লোকটা ভালো মা, আমি সব রকম খোঁজ খবর নিয়েছি। আর জানো, ওখানে তুমি একটা ছোট্ট মেয়েও পাবে। বলেই নাহিয়ান হেসে দিল। রুহানি ছলছল চোখে বলল, তুমি আমাকে ছাড়া থাকতে পারবে? ওহো, আমরা রোজ কথা বলবো তো, তাছাড়া তুমি যাবে আমার সাথে দেখা করতে, আমিও আসবো তোমার সাথে দেখা করতে। আমি ওই আঙ্কেলকে বলেছি যে আমার একটাই শর্ত, মায়ের সাথে আমার যোগাযোগ থাকবে। ওই লোক কি বলল জানো? উনি আমাকে জিজ্ঞেস করেছেন বাবা হিসেবে আমার তাকে পছন্দ হয়েছে কিনা। রুহানি বেশ অবাক হয়ে জিজ্ঞেস করলো, সত্যি? সত্যি নয়তো কি তোমাকে মিথ্যা বলবো? শোনো, এখন এসব বাদ দাও, আমার কথা শোনো, আমরা শপিং এ যাবো বুঝছো, আমি তোমাকে একটা লাল জামদানি কিনে দেবো, তুমি ভিটা পরে বিয়ে করবে আর ঘরবাড়ি সাজাবো, আমার কত কাজ বলো তো। একদম ঠিক, অনেক কাজ, তাই তো চলে এলাম। রুহানি তাকিয়ে দেখলো তার দেবর নিহাল আর তার বউ শাম্মী হাসি মুখে দাঁড়িয়ে আছে। রুহানি কনফিউজড হয়ে তাকিয়ে আছে দেখে নাহিয়ান এসে বলল, আমি ফোন দিয়ে আসতে বলেছি মা। বিয়েতে কত কাজ আমি একা পারি, তাই চাচ্চু আর চাচিম্মুকে ডেকে নিয়েছি। আদ্রর বাসায় ফিরতে ফিরতে বেশ রাত হয়। পেশায় সে একজন নামকরা গার্মেন্টস ব্যবসায়ী। উপরওয়ালার রহমতে যথেষ্ট সম্পদশালী সে। অর্থবিত্তের দিক থেকে ভাগ্য সুপ্রসন্ন হলেও সাংসারিক জীবনটা সুখের ছিল না তার। তাই তো 1 বছরের নিতুকে নিয়ে স্ত্রীর থেকে আলাদা হয়ে গেছিল। দ্বিতীয়বার আর সংসার জীবনে জড়াবে না ভেবেছিল, কিন্তু মায়ের জেদ আর নিতুর আবদারের জন্যই রাজি হতে হয়েছে, এখন দেখা যাক ভাগ্য তাকে কোথায় নিয়ে যায়। ড্রয়িং রুমে মাকে অপেক্ষা করতে দেখে আদ্র বলল, তোমাকে কতবার বলেছি আমার জন্য অপেক্ষা করো না। আর কটা দিন তোর বউ এলে তখন সেই অপেক্ষা করবে। হালিমা বেগমের কথা শুনে আদ্র হতাশ হয়ে মাথা নাড়াল। হালিমা বেগম পুনরায় প্রশ্ন করলেন, মেয়ের অভিভাবকের সাথে দেখা করেছিস? আদ্র একটা হাসি দিয়ে বলল, হ্যাঁ, বিশাল বড় মাপের একজন অভিভাবক এসেছিলেন। মানে? আদ্র খেতে বসল, খেতে খেতে হালিমা বেগমকে পুরোটা খুলে বললেন। হালিমা বেগম অবাক হয়ে শুনলেন, তারপর আবেগে আপ্লুত হয়ে আদ্রকে বললেন, বাবা, এই মেয়েটাকেই বউ করে নিয়ে আয়। নিতুর জন্য এর থেকে ভালো মা পাবি না। ভেবে দেখো, তুমিও কিন্তু বৌমার সাথে সাথে একটা নাতি পাবে। হালিমা বেগম হেসে বললেন, ভালোই হবে, ছেলে বৌমা নাতি নাতনি সব মিলিয়ে ভরা সংসার। আদ্র মায়ের কথায় হেসে আবার খাওয়ায় মনোযোগ দিল। ঘরে ঢুকে 5 বছর বয়সী ঘুমন্ত কন্যা সন্তানকে দেখে আদ্রর চিত্ত প্রশান্ত হলো। মেয়ের কপালে আদর একে দিয়ে আদ্র ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল, এমন সময় মুঠোফোনটি বেজে উঠল।
রিসিভ করতেই নাহিয়ানের সালাম শুনে হাসি মুখে সালামের প্রত্যুত্তর করল সে। নাহিয়ান বলল, মা রাজি হয়েছে। নাহিয়ানের কিনে দেয়া লাল জামদানি পরেছে রুহানি। ছেলেটার চোখে মুখে খুশি স্পষ্ট বোঝা যাচ্ছে। মাকে মনমরা হয়ে বসে থাকতে দেখে নাহিয়ান এসে পাশে বসল। রুহানি দেখল নাহিয়ানও আজ লাল রঙের পাঞ্জাবি পরেছে, বেশ সুদর্শন দেখাচ্ছে তাকে। রুহানি মনে মনে ভাবল, সেই ছোট্ট 5 বছরের নাহিয়ান দরজার আড়াল থেকে উকি দিয়ে বলেছিল, তুমি কি আমার মা? 15 বছরের রুহানি তখন জানতো না মা হওয়া মানে কি, তারপরও মাথা দুলিয়ে বলেছিল হ্যাঁ। সেই যে ছোট্ট নাহিয়ান ছুটে এসে গলা জড়িয়ে ধরে বলেছিল, মা আমার মা। তারপর এতগুলো বছর কেটে গেল, আর সেই নাহিয়ান তার মায়ের বিয়ে দিচ্ছে। নাহিয়ান কাঁধে মাথা রাখতেই রুহানির ধ্যানভঙ্গ হলো। কি ভাবছো মা? তুমি আমার সাথে যাবে না কেন বাবু? ওহু, তুমি আগে যাও তো, আমি তোমাকে শ্বশুর বাড়ি পাঠিয়ে রাতে বন্ধুদের সাথে রাঙামাটি যাব ট্যুরে। ক্লাস শুরু হলে তো আর অনেকদিন কোথাও যেতে পারবো না। শোনো, নতুন সংসারে মন দিয়ে সংসার করবে কেমন, তারপর আমার প্রথম ক্লাসের দিন ক্যাম্পাসে যাবে। তুমি একেবারে ক্লাস শুরু হলে ফিরবে? হ্যাঁ, ক্লাস তো মাত্র 10 দিন পরে, এই কয়েকদিন একটু ঘুরে আসি। মুখোমুখি বসে আছে আদ্র আর রুহানি। মূলত রুহানি আদ্রর সাথে কথা বলতে চেয়েছে। কিছুক্ষণ আগে নাহিয়ান আদ্রকে জানায় বিয়ের আগে সে আদ্রর সাথে কথা বলতে চাই। কিছুক্ষণ নীরবতা পালনের পর রুহানি আদ্রর দিকে তাকালো, দেখল সাদা পাঞ্জাবি পরিহিত একজন সুপুরুষ। নাহিয়ানের থেকে জেনেছিল লোকটার বয়স 38, কিন্তু দেখলে অতটা বোঝায় না। আদ্রর সাথে চোখাচোখি হওয়ার সাথে সাথে রুহানি চোখ নামিয়ে বলল, আপনার সাথে আমার কিছু কথা বলা প্রয়োজন, এবং এগুলো আমি বিয়ের আগে বলতে চাইছিলাম। জি বলুন। দেখুন, আমি জানি নাহিয়ানের থেকে আপনি সব জেনেছেন, তারপরও আমার আপনাকে দুটো জিনিস জানিয়ে রাখতে চাই। প্রথমত, নাহিয়ান তার ভার্সিটির ছুটির দিনগুলোতে আমার কাছে থাকবে। আর দ্বিতীয়ত, আপনি বোধহয় জানেন আমার প্রয়াত স্বামীর বিজনেস আমি দেখাশোনা করি। নাহিয়ান প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত আমাকে মাঝে মধ্যেই অফিসে যেতে হবে। আদ্র রুহানির কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিল। রুহানির কথা শেষ হতেই আদ্র একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলল, আমার বাড়িতে সবার জন্য আলাদা করে একটি নিজস্ব রুম আছে। যেদিন আমাদের বিয়ের পাকাপাকি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেদিন ওই বাড়িতে নাহিয়ানের জন্য একটি নিজস্ব রুম নির্ধারণ করা হয়েছে। আদ্রর কথায় রুহানি বেশ অবাক হলো, এবং তার প্রকাশও রুহানির বদনে স্পষ্ট। রুহানির প্রতিক্রিয়া দেখে আদ্র একটা হাসি দিয়ে বলল, আপনাকে আমার করে নিচ্ছি মানে আপনার সবকিছু আমার, সেই সূত্রে এক থেকে নাহিয়ানও আমার। ওই বাড়িতে নিতুর যতটা অধিকার থাকবে, নাহিয়ানেরও ঠিক ততটাই। আর আপনি অফিসে যাবেন কি ঘরকন্না করবেন, সেটা একান্তই আপনার সিদ্ধান্ত। রুহানি সম্ভবত বিস্ময়ের শেষ চূড়ায় পৌঁছে গেল। বিস্ময় ভাবটা কোনো মতে কাটিয়ে বলল, আপনার কোনো কিছু বলার আছে? আমার শুধু নিতুর জন্য মা চাই। আমার মেয়েটা জন্মের পর থেকে মা ছাড়া বাকি সব পেয়েছে। আশা করি আপনার আর কোন প্রশ্ন নেই। তাহলে বাইরে যায় হবু বউয়ের ঘরে বিয়ের আগে এতক্ষণ থাকতে মানুষ আবার কানাকানি করবে। কথাটা বলে আদ্র একটা বাঁকা হাসি দিয়ে বেরিয়ে গেল। রুহানির মনে হলো তার মনটা কিছুটা হলেও শান্ত হয়েছে। গাড়িতে বন্ধুদের পাশে বসে আছে নাহিয়ান। মূলত রাঙামাটি যাওয়ার প্ল্যানটা ওই বন্ধুদের দিয়েছে। মায়ের বিদায় দিয়ে কিছুতেই শান্ত থাকতে পারত না সে। বন্ধুদের সাথে থাকলে কিছুটা ভালো থাকবে। চোখ মুখ অন্ধকার করে বসে আছে নাহিয়ান। সবাই নাহিয়ানের মায়ের বিয়ের ব্যাপারটা জানে। মূলত সব বন্ধুরাই বিয়েতে উপস্থিত ছিল। সবাই মিলে সারাদিন হইচই করেই আয়োজন করেছে। নাহিয়ানকে বিষণ্ণ মনে বসে থাকতে দেখে পাশে বসা অভ্র আর সায়ন একে অপরের দিকে চাইল। তারপর অভ্র নাহিয়ানের কাঁধে হাত রেখে বলল, এতই যখন খারাপ লাগছে, আন্টির সাথে গেলি না কেন? নাহিয়ান আর ধরে রাখতে পারল না নিজেকে। অভ্রকে জড়িয়ে ধরে ঝড়ো ঝড়ো করে কেঁদে ফেলল। আমি গেলে মায়ের মানিয়ে নিতে সমস্যা হতো, মা একটু গুছিয়ে নেক তারপর যাব।
সায়ন আর রমিও এসে অভ্র আর নাহিয়ানকে জড়িয়ে ধরলো, তারপর সারা রাস্তা তারা বিভিন্নভাবে নাহিয়ানের মন ভালো করার চেষ্টা করতে লাগলো, এক পর্যায়ে সফলও হলো। একটা আলিশান কক্ষে বসে আছে রুহানি। কক্ষের মালিক যে যথেষ্ট রুচিশীল সেটা বোঝা যাচ্ছে। রুহানি যখন নজর ঘুরিয়ে চারপাশে দেখতে ব্যস্ত, তখন হঠাৎ করে তার নজর গেল দরজার কাছে পর্দার আড়ালে একজোড়া ছোট্ট পা। তারপর দেখল ডাগর ডাগর দুটি মায়াবী চোখ উকি দিচ্ছে। রুহানির মনে পড়ল 14 বছর আগে এরকমই দুটি নিষ্পা পাখি তাকে ঠিক এভাবেই দেখছিল। হঠাৎ তার মনে হলো সে বোধহয় পেছনের সময়টাতে ফিরে গেছে। রুহানি একটা হাসি দিয়ে বাচ্চা মেয়েটিকে কাছে ডাকল, এদিকে আসেন তো আম্মাজান। নিতু ছোট্ট ছোট্ট পায়ে এগিয়ে এলো। রুহানি তাকে কোলে টেনে নিয়ে কপালে আদর দিয়ে বলল, লুকিয়ে লুকিয়ে কি দেখছিলেন? দেখছিলাম তুমি কতটা সুন্দর। আমার বন্ধু মিলি বলে তার মা নাকি সব থেকে বেশি সুন্দর, তাই দেখছিলাম তুমি কতটা সুন্দর। তাই? তা কি দেখলেন? ক্লাসে যেয়ে মিলিকে বলবো আমার মা বেশি সুন্দর। রুহানির মনে হলো এক জীবনে যতটা ভালোবাসা পাওয়া উচিত সে বোধহয় তার থেকে বেশি পেয়ে গেছে। নিতুকে বুকে জড়িয়ে ধরে বলল, না মা, এভাবে বলতে হয় না। সব মাই সুন্দর বাচ্চা। মা কখনো অসুন্দর হয় না, বুঝেছ? নিতু মাথা নাড়িয়ে বুঝালো সে বুঝেছে। নিতু রুহানির কানের ঝুমকা নিয়ে খেলতে খেলতে হঠাৎ কিছু মনে পড়ার মতো করে বলল, মা, ভাই কই? ভাই? হ্যাঁ, বাবা যে বলেছিল তোমার সাথে আমার ভাইও আসবে। ভাই তো ঘুরতে গেছে মা, কিছুদিন পরে আসবে। তুমি চাইলে ফোনে ভাইয়ের সাথে কথা বলতে পারো। নিতু গাল ফুলিয়ে বলল, না ভাই নিতুকে রেখে ঘুরতে গেছে, তাই নিতু ভাইয়ের উপরে রাগ বাড়িতে না আসা পর্যন্ত নিতু ভাইয়ের সাথে কথা বলবে না। রুহানি নিতুর কথায় খিলখিলিয়ে হাসল। নিতুও মায়ের দেখাদেখি হাসল। দরজায় দাঁড়িয়ে সেই দৃশ্য দেখে আদ্রর মনে হলো তার মরুভূমি ন্যায় জীবনে এবার বুঝি বসন্ত এলো। নিতু কিছুক্ষণ গল্প করে হালিমা বেগমের ডাকে নিচে গেছে। আদ্র এসে রুহানির পাশে বসল। লাল জামদানিতে তার নতুন বউ। মেয়েটা চোখ ধাঁধানো রূপসী নয়, উজ্জ্বল শ্যামলা, কিন্তু কি যেন একটা ব্যাপার আছে। দেখলে দেখতেই ইচ্ছে করে টাইপ। আদ্রর ধ্যান ভাঙে রুহানির কণ্ঠে। আপনার ফোনটা একটু দিবেন, আমি মনে হয় ফোন আনতে ভুলে গেছি। আদ্র পকেট থেকে রুহানির ফোনটা বের করে হাতে দিতে দিতে বলল, নাহিয়ান আসার সময় আমার কাছে দিল। রুহানি মনটা খারাপ করে ফোনটা নিয়ে নাহিয়ানকে ফোন দিল। বাবু, কতদূর গেছো? এই তো মা, কুমিল্লার কাছাকাছি। খাইছো রাতে? খাইছি আমি, তুমি টেনশন করো না। আচ্ছা, আমাকে পৌঁছেই ফোন করবে। আচ্ছা মা। ফোন কেটে দিয়ে রুহানি মাথাটা নিচু করে বসেছিল। আদ্র ওর ঘাড়ে হাত দিয়ে বলল, মন খারাপ করো না, নাহিয়ান ফিরলে হোস্টেলে পাঠানোর দরকার নেই, তোমার কাছেই থাকবে। রুহানি খেয়াল করলো লোকটা তাকে তুমি করে বলছে, শুনতে খারাপ লাগছে না অবশ্য। এর মধ্যে দৌড়াতে নিতু এলো। মামা, আমি তোমার কাছে ঘুমাবো। রুহানি হেসে কাছে ডাকলো। নিতু রুহানির কোলের মধ্যে বসে বলল, দাদু বলেছে তার কাছে ঘুমাতে, কিন্তু আমি তোমার কাছে ঘুমাবো। আচ্ছা। আদ্র দুজনকে দেখে নিয়ে ওয়াশরুমে গেল ফ্রেশ হতে। আদ্র ওয়াশরুম থেকে বেরিয়ে বউ বাচ্চা কাউকেই রুমে পেল না, তারপর ব্যালকনিতে আওয়াজ পেয়ে সেদিকে অগ্রসর হলো। আদ্র মনে হয় তার জীবনের সব থেকে সুন্দর দৃশ্যটা দেখল। রুহানি দোলনায় বসে আছে আর তার বুকে মাথা দিয়ে নিতু শুয়ে আছে। রুহানি তাকে আরব্য রজনীর গল্প শোনাচ্ছে। সকালে রুহানি নিজেকে অপরিচিত এক বিছানায় আবিষ্কার করলো। প্রথমে ঘাবড়ে গেলেও ধীরে ধীরে মস্তিষ্ক সচল হলো তার, কিন্তু সে তো নিতুকে নিয়ে বারান্দায় গল্প করছিল, তাহলে ঘরে কখন আসলো? আদ্র ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে দেখল রুহানি বসে বসে আকাশ পাতাল ভাবছে। আদ্র একটা হাসি দিয়ে বলল,
এত ভাবতে হবে না, রাতে মা মেয়ে বারান্দাতেই ঘুমিয়ে গেছিলেন, তারপর এই অধমকেই দুজনকে কোলে তুলে নিয়ে আসতে হয়েছে। রুহানির একটু অস্বস্তি অনুভব হলো। ছি ছি, প্রথম দিনেই লোকটার সামনে এরকম পরিস্থিতিতে পড়তে হলো। রুহানি আর না দাঁড়িয়ে সোজা ওয়াশরুমে চলে গেল। আদ্র রুহানির অস্বস্তি আর লজ্জা বুঝে একটু হাসল। আদ্র খেয়াল করলো তার মেয়ে ঘুম থেকে উঠে মুখটা কাদো কাদো করে রেখেছে। আদ্র বিছানায় বসে নিতুকে কোলে তুলে নিল, তারপর মেয়ের চুল গুছিয়ে দিতে দিতে বলল, আমার পাখির কি হয়েছে? বাবা, রাতে স্বপ্ন দেখেছি আমি মা পেয়েছি, মা আমাকে আদর করলো, গল্প বলে ঘুম পাড়ালো। আচ্ছা, আমি যদি এখন আবার ঘুমাই তাহলে কি স্বপ্নে আবার মা আসবে? মেয়ের কথা শুনে আদ্র হো হো করে হেসে উঠল। বাবাকে হাসতে দেখে নিতু প্রায় প্রায় কেঁদে ফেলবে, এমন সময় ওয়াশরুমের দরজা খুলে রুহানি বের হলো। রুহানিকে দেখে নিতুর চেহারাটা মুহূর্তেই উজ্জ্বল হলো। বাবার কোল থেকে এক ছুটে রুহানির দিকে গেল। হঠাৎ ঝড়ের বেগে নিতু এসে রুহানির পা জড়িয়ে ধরতেই রুহানি দু কদম পিছিয়ে গেল। বাবা, দেখো, ওটা স্বপ্ন ছিল না, মা সত্যি আছে। আদ্র হেডবোর্ডে হেলান দিয়ে বসে বলল, জানি তো, কাল বাবাই তো তোমাকে মা এনে দিল। রুহানি কিছু না বুঝে দুজনের দিকে তাকিয়ে রইল। আদ্র রুহানির মনের কথা বুঝে বিষয়টা খুলে বলল। সব শুনে রুহানি হেসে নিতুর কপালে ভালোবাসা এঁকে দিয়ে বলল, মা এখন থেকে তোমার কাছেই থাকবে সোনা। নাহিয়ানের সাথে কথা বলে রুহানি নিতুকে নিয়ে নিচে নেমে এলো। শাশুড়িকে রান্নাঘরে দেখে রুহানি লজ্জান্ত হয়ে বলল, সরি মা, উঠতে দেরি হয়ে গেল। হালিমা বেগম ভ্রু কুঁচকে বললেন, সরি কেন? যতক্ষণ ঘুম না পড়বে ততক্ষণ ঘুমাবে, তোমাকে এ বাড়িতে কাজ করার জন্য আনা হয়নি, কাজ করার মানুষ আছে অনেক। তোমার কাজ হলো আমার ছেলে আর নাতি নাতনির খেয়াল রাখা, সেটাই করো তো বাপু। এখন আমার নাতনি কি খাবে সেটা দেখো। কথাটা বলে হালিমা বেগম রান্নাঘর থেকে বেরিয়ে গেলেন। রুহানি তোবদা খেয়ে কিছুক্ষণ তাকিয়ে হেসে ফেলল। আদ্র নিচে নেমে দেখল নিতুকে গালে তুলে খাওয়াচ্ছে রুহানি। বাবাকে দেখেই নিতু খুব উৎসাহ নিয়ে বলল, বাবা, আজ মাকে স্কুলে নিয়ে যাব। কেন? বন্ধুদের মাকে দেখাবো, সবাইকে বলবো আমারও মা আছে। আদ্র একটা হাসি দিয়ে বলল, আচ্ছা। বেশ কিছুদিন কেটে গেছে, রুহানি আর আদ্র এখন পরস্পরের সাথে কমফোর্টেবল হতে শুরু করেছে, আর নিতুর এখন মা ছাড়া চলে না। আজ নাহিয়ানের হলে ওঠার দিন। ট্যুর থেকে সোজা হলে উঠবে এরকমই জানিয়েছে সে। আদ্র আর রুহানি নিতুকে স্কুলে নামিয়ে নাহিয়ানের ক্যাম্পাসের সামনে এসে অপেক্ষা করছে। গাড়ি থেকে নেমে নাহিয়ান এক দৌড়ে রুহানির কাছে এসে ওকে জড়িয়ে ধরল। মিস ইউ মা। রুহানি নাহিয়ানকে জড়িয়ে কান্নায় করে দিল। এতগুলো বছরে এই প্রথম রুহানি নাহিয়ানকে এতদিন তার থেকে দূরে রেখেছে। এতক্ষণে আদ্র কথা বলল, হলে থাকতে হবে না, মায়ের কাছে থাকবে, চলো। নাহিয়ান মাকে এক হাতে জড়িয়ে রেখে বলল, না আঙ্কেল, ক্যাম্পাস বেশি দূর হয়ে যাবে, তার উপরে জ্যাম ঠেলে আসতে আসতে যেতে 3-4 ঘন্টা লেগে যাবে, আমি ছুটিতে যাব তো। আদ্র ভেবে দেখলো আসলেই দূর হয়ে যাবে, তাই মাথা নাড়িয়ে বলল, ওকে, প্রতি বৃহস্পতিবার আমি আর তোমার মা আসবো নিতে, না হলে গাড়ি পাঠিয়ে দেব। কি দরকার আঙ্কেল? দরকার আছে, এখন চলো, তোমাকে হলে রেখে আসি। নাহিয়ানকে হলে রেখে আসার সময়ও মা ছেলে এক প্রস্থ কান্না করল। আজ বৃহস্পতিবার। আদ্র সকালে জানিয়েছে সন্ধ্যায় নাহিয়ানকে নিয়ে ফিরবে। দুপুরে নিতুর সাথে রুহানিও ঘুমিয়ে পড়েছিল। বিকালে রুহানি ঘুম থেকে উঠে নিচে নেমে দেখল হালিমা বেগম রান্নাঘরে হুলস্থুল কাণ্ড বাঁধিয়েছেন। রুহানি একটু কৌতূহল হয়ে জিজ্ঞেস করল, মা, বাসায় কেউ আসবে? হ্যাঁ। কে? আমার নাতি আসবে। নাতি? নাহিয়ান। রুহানি ছুটে যেয়ে শাশুড়িকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। হালিমা বেগম একটু হাসলেন, তারপর হাসিটুকু লুকিয়ে কঠোরভাবে বললেন,
দেখি সরো তো, কত কাজ আমার। আমার নাতি আসবে আর উনি পড়ে পড়ে ঘুমোচ্ছে। রুহানি ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, আপনার নাতি এত কিছু খেতে পারে না, একটা তরকারি দিয়ে খেয়ে ওঠে। সে আমি বুঝবো, দেখি সরো তো। সন্ধ্যায় যখন আদ্র নাহিয়ানকে জানালো সে তার হলের সামনে দাঁড়িয়ে আছে, নাহিয়ান অবাকও হলো আবার খুশিও হলো, কতদিন পরে মায়ের কাছে থাকবে। বাসায় ঢুকেই নাহিয়ান যখন হালিমা বেগমকে সালাম দিয়ে দাদি বলে সম্বোধন করলো, হালিমা বেগম তখন সালামের উত্তর দিয়ে গম্ভীরভাবে বললেন, আমাকে দাদি বলবি না। নাহিয়ানের মুখটা তখন ছোট হয়ে এলো, সেটা দেখে হালিমা বেগম আরো গম্ভীর মুখে বলল, আমার কাছে আয়। নাহিয়ান ওনার কাছে গেলে উনি নাহিয়ানের হাত ধরে নিজের পাশে বসালেন, তারপর গালে হাত দিয়ে বললেন, নিতু আমাকে দাদু ডাকে, তুইও তাই ডাকবি, এর খবরদার আপনি আজ্ঞে করবি না। নাহিয়ান ছলো ছলো চোখে উত্তর দেয়, জি দাদু। রুহানি নাহিয়ানকে তার রুমে নিয়ে গেল। রুমে ঢুকে নাহিয়ান তো বিস্ময়ে হতবাক। দেয়াল জুড়ে এনিমি ক্যারেক্টারদের পোস্টার, একপাশে রোনালদোর পোস্টার, সেই সাথে গেমিং পিসি। নাহিয়ান অবাক হয়ে রুহানির দিকে তাকাতেই রুহানি একটা হাসি দিয়ে বলল, আদ্র, গত এক সপ্তাহ ধরে তোমার কি পছন্দ অপছন্দ আমার কাছে জেনে গত 3 দিন ধরে এই রুম সাজিয়েছেন। এর মধ্যে আদ্র রুমে ঢুকে জিজ্ঞেস করে, কি পছন্দ হয়েছে? নাহিয়ান আদ্রকে জড়িয়ে ধরে থ্যাঙ্কস জানালে আদ্র হেসে বলে, এগুলো বাবাদের দায়িত্ব, সন্তানের পছন্দ অপছন্দের খেয়াল রাখা। নাহিয়ান আদ্রকে ছাড়তেই আদ্র একটু শাসানোর ভঙ্গিতে বলল, শোনো খোকা, রাত 12টার পরে যদি ফোন আর পিসি চালাতে দেখি তখন কিন্তু মায়েরও মাটিতে পড়বে না। আদ্রর কথায় নাহিয়ান এবং রুহানি দুজনেই ছলো ছলো চোখে হেসে দেয়। রুহানি এর আদ্র ঘরে ঢুকে দেখল নিতু গাল ফুলিয়ে বসে আছে। রুহানি নিতুর কাছে যেয়ে ওকে কোলে নিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে আমার মায়ের? ভাই এসেছে বলনি কেন? তুমি তো ঘুমাচ্ছিলে মা। তাই বলে আমার সাথে কথা বলিয়ে দেবে না? ভাই কার? আমার। তাহলে নিজে যেয়ে কথা বলে আসো। সত্যি? হ্যাঁ সত্যি। নিতু এক দৌড়ে নাহিয়ানের ঘরের দিকে গেল। নাহিয়ান তখন ফ্রেশ হয়ে এসে মাথা মুছছে, এমন সময় দেখল ছোট্ট পুতুলের মতো একটা চেহারা উকি দিচ্ছে। নাহিয়ান বুঝলো এটাই নিতু। এই পুতুলটা কে রে? নিতু। তাই? তা নিতু এমন লুকোচুরি খেলছে কেন? ভিতরে এসো। তুমি আমার ভাই? তাই তো মনে হচ্ছে। নিতুকে একটু চিন্তিত দেখালো। নাহিয়ান একটু হেসে ওকে টেবিলের উপরে বসিয়ে নিজে চেয়ারে বসে বলল, কি ভাবছো? ভাই পছন্দ হয়নি? আমি ভাবছি সাফার ভাই ক্লাস 7-এ পড়ে, তাই সব সময় বলে যে ওর ভাই অনেক বড়, ওকে যে কোনো ডেঞ্জার থেকে প্রোটেক্ট করতে পারে, কিন্তু তোমাকে তো আরো বড় মনে হচ্ছে, তাহলে কি তুমি আমাকে আরো বড় বড় ডেঞ্জার থেকে প্রোটেক্ট করবা? নাহিয়ানের মনে হলো ও পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। নিতুর কপালে ভালোবাসা এঁকে নাহিয়ান বলল, সাফাকে বলবা তোমার ভাই তোমাকে পৃথিবীর সমস্ত ডেঞ্জার থেকে প্রোটেক্ট করবে। সত্যি? পিঙ্কি প্রমিস করো। বলে নিতু তার পিঙ্কি ফিঙ্গার বাড়িয়ে দিল। নাহিয়ান খিলখিলিয়ে হেসে তার পিঙ্কি ফিঙ্গার বাড়িয়ে বলল, পিঙ্কি প্রমিস। দরজায় দাঁড়ানো আদ্র এবং রুহানি আবেগে তাদের দিকে তাকিয়ে আছে। আদ্র রুহানিকে আপ্লুতভাবে বলল, আমার জীবন আজ পরিপূর্ণ, আর কোন চাওয়া পাওয়া নেই আমার। কেটে গেছে বেশ কিছু মাস। আদ্র আর রুহানির এখন ছেলে মেয়ে নিয়ে ভরা সংসার। সব জোরতা সব প্রতিকূলতা পার হয়ে আদ্র, রুহানি, নাহিয়ান আর নিতু একে অন্যের পরিপূরক। রুহানি আর আদ্র একটু একটু করে নিজেদের মনের দরজাও খুলতে শুরু করেছে। আদ্র আর রুহানি নিতুকে নিয়ে নাহিয়ানের ক্যাম্পাসে এসেছে। আজ ক্যাম্পাসে অনুষ্ঠান আছে, এই জন্য নাহিয়ান আসতে বলেছে তাদের। আদ্র ফোন বের করে নাহিয়ানকে ফোন দিবে, এমন সময় দেখল নাহিয়ান তার বন্ধুদের নিয়ে ওদের কি আসছে। নাহিয়ানকে দেখেই নিতু রুহানির হাত ছাড়িয়ে দৌড় দেয়। নাহিয়ান হাসি মুখে বোনকে কোলে তুলে নেয়।
আমার পুতুল কখন এসেছে? নিতু বৃদ্ধা আর তর্জনী একসাথে করে এক চিমটি দেখিয়ে বলে, এইটুকুনি আগে। নাহিয়ান হেসে আদ্র আর রুহানির কাছে গেল। নাহিয়ান তার বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দিল, আমার বাবা মা আর বোন। তারপর আদ্র আর রুহানিকে বলল, এরা আমার বন্ধু। নাহিয়ানের বন্ধুরা সালাম দিয়ে কুশল বিনিময় করল, কিন্তু আদ্রর সেদিকে কোন খেয়াল নেই। ওর সময় তো নাহিয়ানের বলা বাবা শব্দটাতে আটকে আছে। ছেলেটা তাকে আজ বাবা বলে পরিচয় দিল। নাহিয়ানের বন্ধুরা ততক্ষণে নিতুকে নিয়ে হুটোপুটি শুরু করে দিয়েছে। অনুষ্ঠানের বার্তা শুনতেই সবাই ভেতরে যাওয়ার জন্য আগালে নির্বাক আদ্র নিজের হাতের মধ্যে অন্য একটি পুরুষালী হাতের অস্তিত্ব অনুভব করে ধ্যানভঙ্গ হয়ে তাকালে দেখল নাহিয়ান হাসি মুখে তাকে বলছে, বাবা চলো, অনুষ্ঠান শুরু হবে এক্ষুনি। আদ্র হাত দিয়ে নাহিয়ানের চিবুক স্পর্শ করে রুহানির দিকে তাকালে দেখল রুহানিও আঁখি ভর্তি অশ্রু আর অধর ভর্তি হাসি নিয়ে তাদেরকে দেখছে। নিতু নাহিয়ানের এক বন্ধুর কাঁধে চড়ে ভেতরে যেতে যেতে পিছন ফিরে চিল্লানি দিচ্ছে দ্রুত আসার জন্য। নিতুর চিৎকারে নাহিয়ান আদ্রর হাত ধরে টান দিল ভেতরে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে। রুহানি সবার পিছনে দাঁড়িয়ে দেখল তার অপূর্ণতায় মোড়া পূর্ণতার সংসার সমাপ্ত।